2023 তে পিসিওএস এর ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য এভিডেন্স বেসড গাইডলাইন বেরোয়। সেই গাইডলাইনে কিছু কিছু রেকমেন্ডেশনস দেওয়া হয়েছে, যার জিস্টটা আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে খুব শর্টে একটা ডিসকাস করব। প্রথম যেটা বলবার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে যারা পিসিওএস ট্রিট করবেন তারা এই গাইডলাইনটা সম্বন্ধে ডক্টরকে ফার্স্ট অফ অল ওয়াকিবহাল হতে হবে। পেশেন্টের জন্য আলাদা পেশেন্ট ইনফরমেশন বুকলেট বেরিয়েছে, অনলাইনে আমার ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, এবং ডাক্তারদের জন্য যেটা গাইডলাইনটা বেরিয়েছে তার রেকমেন্ডেশন গুলো আমি এক এক করে বলবো। প্রথম যেটা করবার চেষ্টা করা হয়েছে যে কোন বয়সটাকে আমরা অ্যাডোলেসেন্স ধরবো, কোন বয়সটা থেকে আমরা অনওয়ার্ডস টাইমটাতে ইররেগুলার মেন্সেস অথবা মেন্সেসের ডেটের গন্ডগোল হিসাবে ধরতে পারি সেটাকে ডিফাইন করা হয়েছে। প্রথম যেটা বলা হয়েছে হচ্ছে অ্যাডোলেসেন্স হচ্ছে মেনার্কি অর্থাৎ মেন্স স্টার্ট হওয়ার যে বয়সটা সেখান থেকে শুরু করে 19 বছর বয়স পর্যন্ত হচ্ছে অ্যাডোলেসেন্স। তার মধ্যে ইররেগুলার মেন্সেস ফার্স্ট 1 বছরের মধ্যে প্রচন্ড প্রিভেলেন্ট বলে সেই জন্য মেনার্কি প্লাস আপ টু 1 ইয়ার এর মধ্যে ইররেগুলার মেন্সেস হলে সেটাকে নর্মাল হিসাবে ধরা হয়েছে। বিয়ন্ড 1 ইয়ার 1 to 3 ইয়ার পোস্ট মেনার্কি মানে মেন্স শুরু হওয়ার 1 থেকে 3 বছরের মধ্যে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে যে 21 দিনের থেকে কম ডিউরেশন অফ সাইকেল। ডিউরেশন অফ সাইকেলকে ডিফাইন করা হয় হচ্ছে যে একটা প্রথম ব্লিডিং এর দিন থেকে আরেকটা প্রথম ব্লিডিং এর দিন, এই যে দুটো মাসের মধ্যে গ্যাপ। ধরুন কারণ মে মাসের 21 তারিখে হয়েছিল আর জুন মাসের 21 তারিখে আবার তার পিরিয়ড হলো, মানে এই ক্ষেত্রে এই মহিলার সাইকেল লেন্থ হচ্ছে 30 ডেজ। সেই যে গ্যাপটা অর্থাৎ সাইকেল লেন্থটা, if it is less than 21 days it is irregular, if it is more than 45 days it is irregular, পিরিয়ড শুরু হওয়ার প্রথম 3 বছর পর্যন্ত। এবং যদি টোটাল সারা বছরে 8টার নিচে পিরিয়ড হয়, 8টা বা 8টার নিচে সারা বছরে 12 মাসের মধ্যে 8টা পিরিয়ডের নিচে হয়, এটা হচ্ছে ইরেগুলার। তৃতীয়ত হচ্ছে 3 ইয়ার্স অফ গাইনেকোলজিক্যাল এজ। গাইনেকোলজিক্যাল এজ মানেটা কি? একটি মেয়ের 11 বছর বয়সে মেন্স স্টার্ট হয়েছে, তো তার এখন যদি 13 বছর বয়স হয় তাহলে তার বয়স গাইনেকোলজিক্যাল এজ হচ্ছে 2 বছর। বুঝতে পারছেন? তো এই যে 2 বছর গাইনেকোলজিক্যাল এজ, এরকম ভাবে গাইনেকোলজিক্যাল এজ যখন বলা হয় তখন +3 গাইনেকোলজিক্যাল এজ, অর্থাৎ কি যবে থেকে মেন্স স্টার্ট হয়েছিল সেখান থেকে আর 3 বছর পর থেকে, তখন ডেফিনিশনটা অফ ইরেগুলার মেন্সেস এর ডেফিনিশনটা হচ্ছে 21 দিনের নিচে সাইকেল লেন্থটা অথবা 35 দিনের উপরে 35 ডেজ এর উপরে সাইকেল লেন্থটা, এটা যদি হয়। তার সাথে আর যেগুলো ডিফাইন করা হয়েছে হচ্ছে যে কখন আমরা অ্যানোভিউলেশন বলতে পারবো না। অ্যানোভিউলেশন মানে হচ্ছে ডিমটা না ফোটা, সেটা কিন্তু রেগুলার মেন্সেস ডেট ঠিক আছে মেন্সেসের, তার সাথে কোএক্সিস্ট করতে পারে। অর্থাৎ কি তার ডিম ফুটছে না কিন্তু তবুও ডেটে মেন্সেস হয়ে চলেছে, এটা কিন্তু হতে পারে। এটাকে রিকগনাইজ করা হয়েছে ফার্স্ট টাইম এই পাবলিশ পেপারটাতে। এবং শুধু তাই নয়, বলা হয়েছে যে যদি এরকম ভাববার কারণ থাকে যে এই মহিলাটি পিসিওএস এর ফিচার্স আদার ফিচার্স ডেভেলপ করছে, যেমন ধরুন হার্সুটিজম, এইসব জায়গায় গোফ দাড়ি, এইখানের জায়গায় লোম, সাইড বার্নস এর লোম, হাতে এবং পায়ের দিকে লোম বেশি, যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে যদি আমাদের ওভুলেশন হচ্ছে কিনা কনফার্ম করবার দরকার পড়ে তাহলে উই শুড সেন্ড সেরাম প্রোজেস্টেরন ফর টেস্টিং। সেরাম প্রোজেস্টেরন একটি হরমোন যেটা ব্লাড টেস্ট করলে ডেজ এর সাথে, নাম্বার অফ ডেজ আফটার মেন্সের সাথে যদি ক্যালকুলেশন না মিলে তখন বুঝতে হয় যে এই মহিলাটি ওভুলেট অর্থাৎ ডিম ফোটেনি। সেই দিক থেকে যদি আমাদের টেস্ট করতে হয় টেস্ট করতে হবে। আদার ফিচার্স এর মধ্যে যেমন ধরুন বলেছে যে বায়োকেমিক্যাল যে আমরা পরীক্ষাগুলো করতে পারি, বায়োকেমিক্যাল পরীক্ষা মানে ব্লাড টেনে যখন সেরাম ভ্যালুস গুলো পাঠানো হচ্ছে তখন সেক্ষেত্রে তার রোলটা কোথায় না। যদি এরকম ওভারটলি বোঝা যায় যে পিসিওএস এর ফিচার্স রয়েছে, ইউএসজি যখন করা হয়েছে তখন তলপেটে পিসিওএস এর ফিচার্স যেটা রয়েছে ইউএসজি তে, এবং তার সাথে মহিলাও যেটা হার্সুটিজমের ফিচার্স রয়েছে, ফিমেল প্যাটার্ন হেয়ার লস রয়েছে, এটসেট্রা রয়েছে, এবং শুধু তাই নয় যে পিসিওএস এর যে ফিচার্স গুলো ইউএসজি তে ডিফাইন করা হয়েছে আমরা সেগুলোতেও আসবো, সেগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে বায়োকেমিক্যাল মার্কারস আমার ব্লাড টেস্ট করে সবাই কি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে যদি দরকার পড়ে করা কি যেতে পারে এফএসএইচ, এলএইচ যদি রেশিও অল্টার থাকে, এলএইচ যদি 2 গুণের বেশি হয়ে থাকে এফএসএইচ এর তুলনায়, অর্থাৎ এফএসএইচ কম এলএইচ বেশি। তার সাথে শুধু তাই নয়,
অনেক মহিলার আবার সেটাও থাকতে পারে, তার সাথে যেটা যদি নর্মাল থাকে সেক্ষেত্রে কনফার্মেশনের জন্য যেটা পাঠাতে হতে পারে সেটা হচ্ছে এএমএইচ। সবাইকার ক্ষেত্রে এএমএইচ টেস্ট করতে পাঠানোর দরকার নেই। এবং শুধু তাই নয়, এএমএইচ শুধু না, ডিএইচইএএস বলে একটি অ্যান্ড্রোজেন আছে যেগুলো পাঠানো যেতে পারে টেস্ট করতে। টেস্টোস্টেরন, ফ্রি অ্যান্ড্রোজেন ইন্ডেক্স এফএআই, ফ্রি টেস্টোস্টেরন সেরাম, এসএইচবিজি সেরাম, স্টেরয়েড হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, এই সমস্ত জিনিসগুলো টেস্ট করতে হতে পারে যদি নর্মাল সব জিনিস পাওয়া যাচ্ছে অন্যান্য টেস্টে, অথচ সেই মহিলার পিসিওএস এর ফিচার্স আছে এরকম গাইডলাইন্সে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে। এবং শুধু তাই নয়, ইউএসজি করলেই দেখবেন একটি যে কোনো মহিলার ইউএসজি দেখুন 90% চান্স আছে লেখা আছে পিসিওএস আছে। এই পিসিওএসটা যে রেডিওলজিস্টরা পর ডায়াগনোজ করে চলেছে, এটা করলে চলবে না। স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া বেড়ে দিয়েছে, ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে। আগে রটারড্যাম ক্রাইটেরিয়া অনুযায়ী 2003 তে যে ক্রাইটেরিয়াটা ছিল, অ্যাটলিস্ট 2 to 9 মিলিমিটার সাইজের 10টার বেশি ফলিকলস থাকবে প্রত্যেকটা ওভারিতে, এইটা চেঞ্জ হয়েছে। এখন যেটা সব থেকে সেন্সিটিভ দেখা গেছে সেটা হচ্ছে এফএনপিও। এফএনপিও মানে ফলিকল নাম্বার পার ওভারি। ফলিকল নাম্বার, ফলিকল ছোট 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 কালো কালো স্পটস ওভারি পিকচারটার উপরে, এবং তার সেগুলো যখন গোনা হচ্ছে তখন রিকমেন্ডেড যে টিভিএস অর্থাৎ ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডে করা হবে, এবং যদি ট্রান্স অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের উপর থেকে যদি আল্ট্রাসাউন্ড করা হয় সেটা দেখতে গেলে তখন এফএনপিএস, ফলিকল নাম্বার পার স্লাইস, মানে যখন একটা করে ইউএসজি ছবি ক্লিক করা হচ্ছে তখন সেই ছবিটিতে কটা ফলিকলস দেখা যাচ্ছে। শুধু তাই না, ওভারিয়ান ভলিউম মেজার করা হয়। ধরুন এইটা ওভারি রয়েছে, তার 3 ডাইমেনশনের 3খানা অ্যাক্সিসে ডায়ামিটার গুলো নেওয়া হয়, এরম 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 3টে ডায়ামিটার যখন নেওয়া হবে তার ক্যালকুলেশন করে যে ওভারিয়ান ভলিউমটা বেরোবে এক্স বাই ওয়াই বাই জেড দিয়ে, ভলিউমটা যখন একটা স্ফিয়ারের ভলিউম যেভাবে ক্যালকুলেট করা হয় সেই ভলিউমটা গ্রেটার দ্যান 10 ml। এফএনপিএস, ফলিকুল নাম্বার পার সেকশন যদি মোর দ্যান 10 হয়, এবং এফএনপিও, ফলিকল নাম্বার পার ওভারি যদি মোর দ্যান 20 হয়, সেই ক্ষেত্রে একমাত্র পিসিওএম বলা যাবে, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। এই কথাটার মানে হচ্ছে যে ইউএসজি তে দেখে মনে হচ্ছে এই যে ওভারিটা আমরা ইউএসজি তে তাকাচ্ছি সেই ওভারিটাতে পিসিওডি ফিচার্স আছে। এই পার্টিকুলার ডেফিনিশনস গুলো চেঞ্জ হয়ে গেছে, এখন যাকে তাকে ধরে পিসিওএস বলা যাবে না। এবং শুধু তাই নয়, এই গাইডলাইনটা যেটা সব থেকে ইম্পর্টেন্টলি এসছে হচ্ছে যে এই যে মহিলার পিসিওডি ডায়াগনোজ হলো তার ফিউচারটা কি। আমরা খুব ভালো করে জানি তার যদি মেন্সের রেগুলারাইজ করতে হয় তাহলে তাকে সিওসিপি দিয়ে দেওয়া যায়, এবং তাকে যদি বেবি আনানোর ব্যবস্থা করতে হয় তাকে লেট্রোজোল বা এইচএনজি ইনজেকশন দিলে হয়ে যায়। এইটার অত সহজ ব্যাপার নয়। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পিসিওএস একটা লাইফ টার্ম ডায়াগনোসিস, জাস্ট লাইক ডায়াবেটিস। ঠিক হতে চায় না, আপনাকে ঠিক করে রাখতে হবে সেই ডাক্তারবাবুকে দায়িত্ব নিয়ে। সেই ডাক্তারবাবুকে দায়িত্ব নিয়ে ঠিক রাখতে গেলে ডাক্তারবাবুকে সবার আগে বুঝতে হবে যে এই যে ডিজিজটা রয়েছে এই ডিজিজটার রিস্ক অ্যাকচুয়ালি কি কি আছে। নানান ধরনের রিস্কের কথা বলা হয়েছে, ডায়াবেটিসের রিস্ক, ওয়েট গেইনের রিস্ক, ওয়েট লুজ না করতে পারার, ডিফিকাল্টি ইন লুজিং ওয়েট তার রিস্ক, হার্ট ডিজিজের রিস্ক, লিপিড প্রোফাইলের গন্ডগোল হওয়া অর্থাৎ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের গন্ডগোল হওয়ার রিস্ক। শুধু তাই নয়, মেন্টাল হেলথ এবং যেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল হেলথ, মেন্টাল হেলথ গড়বড় হওয়া, নিজের বডি ইমেজ সম্বন্ধে গড়বড় হওয়া, বডি ডিসমরফিজম, তার নিজের বডি সম্বন্ধে তার আইডিয়া, এই যে ওয়েট গেইন হয়ে যাওয়া এবং তাকে অন্য লোকে কিভাবে দেখছে সেই পারসেপশনটা তার, এগুলো নিয়ে কিন্তু সাংঘাতিক ভাবে সেই মহিলা সাফার করতে পারে। সুতরাং সেই জায়গাগুলো থেকেও তাকে সাপোর্টিভ যা ট্রিটমেন্ট দেওয়ার সেগুলো দিতে হবে। দরকার হলে মাল্টিপল যে সাবজেক্টস আছে তাদেরকে রেফারেলস করতে হবে। যদি সে ডায়াবেটিসের দিকে ঢুকবার আদার্স রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গে ডায়াগনোসিসের সময়তেই রেটিনাল স্ক্রিনিং, ডায়াগনোসিসের সময়তেই তাকে কিডনি ডিজিজের স্ক্রিনিং এগুলো পাঠাতে হবে। যদি তার হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, সেই রিস্ক ফ্যাক্টরস গুলো কোটেড রয়েছে, সেই রিস্ক ফ্যাক্টরস বেশি থাকলে এবং তার সাথে পিসিওএস যদি ডায়াগনোস হয় তাহলে সেক্ষেত্রে হার্ট ডিজিজের আদার রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো টেস্ট করার জন্য স্পেশালিস্ট হেল্প তাদেরকে নিতে হবে। এই গাইডলাইন গুলো এসছে, এবং এই গাইডলাইন যদি আপনারা চান আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, নিয়ে পড়াশোনা করতে পারেন। খুব সহজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেডিকেল টার্মস ইউজ না করে এই গাইডলাইন গুলো লেখা রয়েছে। সমস্ত জিনিসটা ওয়েবসাইটে অ্যাভেলেবল, আপনারা পড়ে দেখতে পারেন। এবং যদি এরকম ইনফরমেশনের জন্য আমাকে ফলো করতে চান, অবশ্যই আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবার জন্য আমাকে
আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।